হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমরা কিভাবে প্রজেক্টের কস্ট এস্টিমেট করি, কোন কোন টুলস অ্যান্ড টেকনিক ইউজ করে প্রজেক্টের কস্ট এস্টিমেট করা হয় সে সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা আসেন আহ, আমরা প্রজেক্টের কস্ট এস্টিমেশনের জন্য কি কি জিনিসকে মাথায় রেখে প্রজেক্টের কস্ট এস্টিমেট করি সে সম্পর্কে একটু জানার চেষ্টা করি। প্রথমেই আমরা চেষ্টা করি যে আমাদের প্রজেক্টের জন্য যেসব রিসোর্স আছে বা রিসোর্স লাগবে সেই রিসোর্সের জন্য আমার কি ধরনের কস্ট ইনকার করবে সেটা বের করার চেষ্টা করব। এবং তার মানে কি আসলে বেসিক্যালি আমরা একটা প্রেডিকশন করছি আমার প্রজেক্টের জন্য কি পরিমাণ খরচ হতে পারে, যতটুকু আমরা এখন জানি সেটাকে মাথায় রেখে। সেকেন্ড জিনিসটা হলো যে আমরা যখন কস্ট এস্টিমেশন করব আমাকে কিছু অল্টারনেটিভ নিয়ে আলোচনা করতে হবে। বেসিক্যালি এটা হতে পারে যে অ্যাক্টিভিটি লেভেলে, লাইক আমি কি এটা আমার নিজে থেকে করব নাকি আমি এটা থার্ড পার্টি কোনো কারো কাছ থেকে দিয়ে করাবো, বা আমি কি থার্ড পার্টি কারো কাছ থেকে এটা কিনবো, আমি কি শেয়ার রিসোর্স দিয়ে কাজটা করব নাকি আমি ফুল টাইম রিসোর্স দিয়ে কাজটা করব, এগুলো সম্পর্কে আমাদের একটু মাথায় রাখতে হবে কস্ট এস্টিমেশনের জন্য। আরেকটা জিনিস হলো যে আমি যখন এস্টিমেট করছি আমার ইউনিট অফ মেজার কি হবে। বেসিক্যালি আমরা যখন ধরে নিই যে না ঠিক আছে, যদি জেনারেলি আমরা কারেন্সি দিয়ে আমাদের কস্টকে এস্টিমেট করার চেষ্টা করি জেনারেলি, বাট এটা হতে পারে যে আপনার প্রজেক্টের যে নেচার আছে সেই নেচারে আপনি ম্যান আওয়ারকে ক্যালকুলেট করলে আপনার প্রজেক্টের কস্ট বের হয়ে যায়। তার মানে হলো আপনি হয়তো হিউম্যান রিসোর্স দিচ্ছেন কাউকে, সো সুতরাং আপনার হিউম্যান রিসোর্সকে ম্যান ডে অথবা ম্যান আওয়ার বা ম্যান ম্যান মান্থ হিসেবে ক্যালকুলেট করছে, সো এটাও আপনার একটা ইউনিট অফ মেজার হতে পারে, জাস্ট ফর রেফারেন্স। বাট মোস্ট অফ দ্য কেসেসই আমরা যেটা করি সেটা হলো যে প্রজেক্টের কস্টকে আমরা কারেন্সি দিয়ে এস্টিমেট করার চেষ্টা করি। আরেকটা আমাদের এটা হলো যে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড। বেসিক্যালি আমরা যখন প্রজেক্টের ইনিশিয়েশন স্টেজে আছে, একদম ইনিশিয়াল স্টেজে যেখানে বেসিক্যালি আমরা প্রজেক্ট সম্পর্কে কম ধারণা আছে, সেইখানে যখন আমি একটা এস্টিমেশন করব, সেইটা আমরা চেষ্টা করব যেন এটার অ্যাকুরেসিটা মোটামুটি -25 থেকে +75%-এর মধ্যে থাকে। সো এটা অনেকটা রাফ অর্ডার ম্যাগনিটিউড, যেখানে প্রজেক্টের ইনিশিয়াল স্টেজে আমাদের নোন থিংস গুলো কম, সেটাকে ব্যাপারে আমরা একটা রাফ অর্ডার ম্যাগনিটিউডে আমি একটা প্রজেক্টের কস্ট এস্টিমেট করি। কিন্তু আপনার কাছে যদি প্রজেক্টের মোটামুটি আইডিয়া থাকে তাহলে আপনার অ্যাকুরেসিটা বা প্রজেক্ট সম্পর্কে আপনার যদি বেটার নলেজ থাকে, আপনি যখন যেই টাইমে প্রজেক্টের কস্টটাকে এস্টিমেট করছেন, সেক্ষেত্রে এটা আপনার অ্যাকুরেসিটা -5 থেকে +10-এর মধ্যে রাখার চেষ্টা জেনারেলি দেখা গেছে যে রাখতে হয় আর কি। সো এটা অনেকটা রাফ অর্ডার, বাট এটা ডিপেন্ড করতেছে আপনি কোন প্রজেক্টে আছেন, কিভাবে কাজ করছেন, আপনার প্রজেক্টের হেলথ কেমন, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে এই কস্ট এস্টিমেশনের রেঞ্জটাকে নিয়ে ভাবতে হবে। লাইক এখন ফাইনালি যেটা হলো যে আমরা চেষ্টা করব প্রজেক্টের সকল কস্ট বা সকল রিসোর্সের জন্য কস্টটাকে এস্টিমেট করার জন্য। এখন রিসোর্স যখন আমি বলছি, বেসিক্যালি রিসোর্স বলতে আমি শুধুমাত্র হিউম্যান রিসোর্সের কথা বলছি না, বাট আমি লেবার, ম্যাটেরিয়াল, অথবা আমার ইভেন আমার হাউস, যেটা আমি অফিস রেন্ট বা যদি আমাকে নিতে হয় সাইটের স্পেসে যদি কোনো কিছু রেন্ট নিতে হয়, এগুলো সবই আমার প্রজেক্টের রিসোর্স হিসেবে কাজ করে। অনেক ক্ষেত্রে যেটা হয়, আমাদের অনেক ধরনের টেস্টিং টুলস লাগে আমার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াকে মিট করার জন্য, সেগুলো আমাদেরকে প্রজেক্টের কস্ট এস্টিমেশনের মধ্যে আনতে হবে। আরেকটা যে ফাইনালি যেটা সেটা হলো যে প্রজেক্টের কস্টকে আমি অ্যাক্টিভিটি লেভেলে করতে পারি, সামারি লেভেলে করতে পারি, অথবা আমি রাফ অর্ডার ম্যাগনিটিউড আকারে প্রজেক্টের কস্ট এস্টিমেশন করতে পারি। এই হলো জেনারেল কিছু কি আইডিয়াস যেগুলো কস্ট এস্টিমেশনের জন্য কাজে লাগে। এখন আমরা চলে যাই যে প্রজেক্টের কস্ট এস্টিমেশনে কি কি ইনপুট, টুলস অ্যান্ড টেকনিক অ্যান্ড আউটপুট ইউজ করা হয়। আমি যদি খুব সহজভাবে বলি সেটা হলো যে বেসিক্যালি আমি যেহেতু এস্টিমেশন কস্ট একটা প্রসেসে আছি, তার মানে আমি যখন এই প্রসেসটা করছি আমার হাতে কিছু জিনিস আছে যেগুলোকে আমরা ইনপুট বলছি। আমি সেই ইনপুটগুলোকে নিয়ে কাজ করব, মানে আমি কিছু টুলস অ্যান্ড টেকনিক এই ইনপুটের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করব। অ্যাপ্লাই করে আমি এস্টিমেশন, একটা প্রজেক্টের কস্ট এস্টিমেশন পাবো আউটপুট হিসেবে। সো এইটার ডিটেল আমরা আলোচনা করছি এর পরবর্তী স্লাইডে। প্রথমে আসেন ইনপুট। বেসিক্যালি আমি যখন কস্ট এস্টিমেশনটা করছি আমি প্ল্যানিং প্রসেসে আছি। সো প্ল্যানিং প্রসেসে আসলে তার মানে আমার যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা আছে সেটা আমার ইনপুট হিসেবে থাকবে। সেকেন্ড হলো যে কিছু প্রজেক্টের ডকুমেন্ট লাইক রেসোনার রেজিস্টার, রিস্ক রেজিস্টার, এগুলো আমার প্রজেক্টের এই যেহেতু আমি কস্টের এস্টিমেশন করছি আমাকে এগুলোকে ইনপুট হিসেবে আনতে হবে।
আমার অর্গানাইজেশনে যেসব এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে সেগুলো আমার ইনপুট হিসেবে থাকবে, এবং অর্গানাইজেশনের যেসব প্রসেস অ্যাসেট আছে সেগুলো আমার এই এস্টিমেশন কস্ট ইনপুট হিসেবে কাজ করবে, প্রসেসের ইনপুট হিসেবে কাজ করবে। সো আমি যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান থাকে, এখানে কি কি কম্পোনেন্ট আমাদের ইনপুট হিসেবে থাকবে? একটা হলো কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান, যেখান থেকে আমি আমার আইডিয়াটা পাবো আমি কোন মেজারমেন্ট করব, আমি কারেন্সি ইউজ করব নাকি ম্যানার ইউজ করব, আমার প্রিসিশন কেমন হতে হবে, ওই যে অ্যাকুরেসির কথা যেটা বলেছি সেটা কেমন হতে পারে, এই সম্পর্কে আলোচনা দিবে আমাকে কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান থেকে। কোয়ালিটি ম্যানেজমেন্টের প্ল্যান থেকে আমি প্রজেক্টের কোয়ালিটি অবজেক্টিভ কি ছিল, কোন অ্যাক্টিভিটিসে কি কি এডিশনাল রিসোর্স লাগবে কোয়ালিটি মেজারকে সাকসেসফুলি কমপ্লিট করতে, সেগুলো আমি কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান থেকে পাবো। স্কোপ বেস লাইন থেকে পাবো আমি আমার প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট, যেখান থেকে আমি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, ফাইন্যান্সিয়াল কোনো অ্যাজাম্পশন থাকছে কিনা সেটা সম্পর্কে আমি স্কোপ বেস লাইনের প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট থেকে পাবো। আমার ওয়ার্ক ব্রেকডাউনের স্ট্রাকচার পাবো, যে আর আমার ডাব্লিউবিএস ডিকশনে পাবো। ওয়ার্ক ব্রেকডাউনের স্ট্রাকচারে আমার ডেলিভারেবলগুলো এবং ওয়ার্ক প্যাকেজগুলো লিস্ট আকারে থাকবে। এই হলো প্রজেক্ট প্ল্যান ম্যানেজমেন্ট প্ল্যানের ইনপুট হিসেবে কি কি কম্পোনেন্ট আসছে। এখন আমরা যদি প্রজেক্ট ডকুমেন্টে আসি, তাহলে আমার লেসন লার্ন রেজিস্টার। যখন আমি ইনিশিয়াল এস্টিমেশন করছি বেসিক্যালি, তখন আমার কাছে কোনো লেসন লার্ন রেজিস্টার নাই। কিন্তু যখন আমি গো থ্রু করবো প্রজেক্টের একটা সার্টেন টাইম পর্যন্ত, প্রজেক্টের এই এক্সপিরিয়েন্সটাই আমাকে পরবর্তী এস্টিমেশনের জন্য কাজ করবে যদি আমার কোনো কারণে রিভাইজ করা লাগে। সো লেসন লার্ন রেজিস্টারটা আমার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে থাকবে কস্ট এস্টিমেশনের জন্য। তারপর প্রজেক্ট শিডিউল, বেসিক্যালি কতক্ষণ আমার প্রজেক্টের রিসোর্স কত সময় ধরে ইউজ করবে, এইটা আসলে আমি প্রজেক্ট শিডিউল থেকে পাবো। সো ওই ইনপুটটাও আমার কস্টের সাথে রিলেটেড। কারণ শিডিউল যদি বেশি হয় তাহলে রিসোর্স বেশি সময় অকুপেশন থাকে, তার মানে রিসোর্সের কস্ট বাড়ে। সো প্রজেক্ট শিডিউলটা আমার ইনপুট হিসেবে কস্ট এস্টিমেশনের জন্য কাজ করবে। থার্ড হলো রিসোর্স রিকোয়ারমেন্ট। বেসিক্যালি আমরা কস্ট এস্টিমেট করি রিসোর্স অনুসারে। সো রিসোর্সের কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা আমি রিসোর্স রিকোয়ারমেন্ট লিস্ট থেকে পাবো। লাস্ট ফাইনালি রিস্ক রেজিস্টার, আমি অ্যাক্টিভিটিতে কি কি রিস্ককে এজিউম করে নিচ্ছি, আমার কন্টিনজেন্সি প্ল্যান কি কি, রিজার্ভ কেমন আছে, সেইগুলো আমাকে রিস্ক রেজিস্টার থেকে আউটপুট হিসেবে আসবে আমার কস্ট এস্টিমেশন প্রসেসে। নাও দুটা গেল। এখন আমার অর্গানাইজেশন এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে মার্কেট কন্ডিশন। বেসিক্যালি এরকম যদি হয় যে আপনার যে প্রোডাক্ট সার্ভিসটাকে ডেলিভারি করার জন্য যে রিসোর্স লাগবে, যেটা আপনি মার্কেট থেকে রেন্ট করবেন বা মার্কেট থেকে বাই করবেন, সেই রিসোর্সের সাপ্লাই ডিমান্ডটাকে আপনার কনসিডারেশন নিতে হবে। যদি সাপ্লাই বেশি থাকে বা ডিমান্ড বেশি থাকে, তখন আপনার রিসোর্সের জন্য কস্ট হায়ার হবে। পাবলিশ কমার্শিয়াল ডাটাবেস, বেসিক্যালি প্রতিটা অর্গানাইজেশনে তার যেই সব রিসোর্স আছে তার জন্য ইউনিট কস্ট ধরা থাকে, সেই ইউনিট কস্টের ডাটাবেস আপনার কাছে থাকা লাগবে। যেহেতু আপনি ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন করছেন, আপনাকে এক্সচেঞ্জ রেট নিয়ে ক্যালকুলেট করতে হবে যদি আপনি কারেন্সি নিয়ে কাজ করেন। সো আর প্রজেক্ট যদি লং টার্মের হয়, তাহলে আপনাকে কারেন্সি রেট কিন্তু আপনার কস্ট এস্টিমেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। নাও অর্গানাইজেশন প্রসেস অ্যাসেট, বেসিক্যালি আপনার অর্গানাইজেশন আপনাকে পলিসি দিবে আপনি কিভাবে কস্ট এস্টিমেট করবেন। আপনার অর্গানাইজেশন আপনাকে টেমপ্লেট দিবে কোন প্রক্রিয়াতে আপনি আপনার কস্ট এস্টিমেশনটাকে কোন প্রক্রিয়া আপনি রিপ্রেজেন্ট করবেন। আপনার প্রজেক্টের হিস্টোরিক্যাল ইনফরমেশনও আপনি অর্গানাইজেশন প্রসেস থেকে পাবেন। সো এগুলো সবই প্রজেক্ট ডকুমেন্টের আন্ডারে ইনপুট হিসেবে কাজ করবে এস্টিমেট কস্ট প্রসেসের মধ্যে। নাও যদি আমরা এখন টুলস অ্যান্ড টেকনিকে আসি, বেসিক্যালি টুলস অ্যান্ড টেকনিককে আমরা যদি ডিভাইড করি পাঁচটা ভাগে। এখানে কিছু আছে যেগুলো এস্টিমেশন টেকনিক হিসেবে কাজ করে, কিছু আছে ডাটা অ্যানালিসিস হিসেবে কাজ করে, কিছু আর কিছু টেকনিক আছে যেগুলো আপনার এক্সপার্ট জাজমেন্ট ডিসিশন মেকিং, যেগুলো আপনাকে আপনি যে এস্টিমেশনগুলো করছেন, ডাটা অ্যানালিসিসগুলো করছেন, যাকে কিভাবে কিভাবে আপনি একটা ফাইনাল কনক্লুশন আসবেন আপনার প্রজেক্টের কস্ট এস্টিমেশনের জন্য, সেই সম্পর্কে আরো কিছু টুলস অ্যান্ড টেকনিক ইউজ করা হয়ে থাকে। সো আমরা এই টুলস অ্যান্ড টেকনিক গুলো ওয়ান বাই ওয়ান আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমরা এস্টিমেশন কিছু টেকনিক যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করি। ফার্স্ট হলো অ্যানালজিয়াস এস্টিমেশন। বেসিক্যালি অ্যানালজিয়াস এস্টিমেশনটা হলো যে আমি আগের প্রজেক্টের কস্ট টাইম অথবা সাইজকে ক্যালকুলেশন করে আমার এখনকার প্রজেক্টের জন্য এস্টিমেশন করব। বেসিক্যালি আপনি যে প্রজেক্টের জন্য এস্টিমেশন করছেন, আপনার কাছে এমন ডাটা আছে যেই ডাটা থেকে আপনি আগের প্রজেক্টের এমন কিছু ডাটা আছে যেই ডাটা আপনি দেখছেন অ্যাকুরেটলি আপনার প্রজেক্টের সাথে মিলে যাচ্ছে। সো আপনি তখন ওই প্রজেক্টের যে স্কোপ কস্ট টাইমের যে এস্টিমেশন গুলো করেছিল বা ওই প্রজেক্টের জন্য যেটা সময় লেগেছিল কস্ট লেগেছিল, সেটাকে আপনি আপনার প্রজেক্টের কস্ট এস্টিমেশনের জন্য ইউজ করতে পারেন। সো তার মানে আপনি আগের প্রজেক্টের স্কোপ কস্ট ডিউরেশন প্রতিটা জিনিসকেই আপনি এই প্রজেক্টের জন্য ইউজ করা সম্ভব। আমরা নর্মালি যখন হয় যে প্রজেক্টটা যখন অনেক ইনিশিয়াল স্টেজে আছে,
আমাদের হাতে ইনফরমেশন অনেক কম, আমাকে একটা হাই লেভেল কস্ট এস্টিমেশন কাজ করতে হবে, এই প্রসেসটা বা এই টুলসটা অনেক হেল্পফুল। কারণ হচ্ছে আপনি এটাকে একদম টপ ডাউন অ্যাপ্রোচ বলতে পারেন। আপনি আপনার প্রজেক্টের জন্য একটা ওয়ান টাইম এস্টিমেশন করেন এই অ্যানালজিস এস্টিমেশনের মাধ্যমে। এর অ্যাডভান্টেজের মধ্যে সেটা হলো যে আপনি খুব তাড়াতাড়ি এস্টিমেশন করছেন। বেসিক্যালি যেহেতু যদি আগের প্রজেক্ট আর আপনার এখনকার প্রজেক্টের সাথে মিল থাকে তাহলে এটা ইফেক্টিভও করা যায়, যেহেতু আপনি রিয়েল টাইম এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছেন। কনসিডারেশন হলো যে ডিসঅ্যাডভান্টেজ হলো যে আপনি এটা অবশ্যই লেস অ্যাকুরেট হবে, কারণ ডেফিনেটলি আপনার এখনকার প্রজেক্টে কোনো না কোনো এডিশনাল চ্যালেঞ্জ আছে যেগুলো আপনি আগে ফেস করেননি। আপনার আপনার কাছে যদি হিস্টোরিক্যাল ডাটা ভালো না থাকে আপনি এস্টিমেশন করতে পারবেন না, আপনার এক্সপার্টের কাছ থেকে জাজমেন্ট নিতে হবে এই প্রক্রিয়াটা করার মধ্যে। নাও সেকেন্ড জিনিসটা হলো প্যারামেট্রিক এস্টিমেটিং। প্যারামেট্রিক এস্টিমেটিং বেসিক্যালি অ্যানালজিস এস্টিমেটিং এর মতো। জাস্ট আমি চেষ্টা করব যে আগের প্রজেক্টের বা হিস্ট্রির প্রজেক্টের জন্য একটা ভেরিয়েবল অথবা একটা প্যারামিটার সেট করার জন্য। আমি যদি এটা এক্সাম্পল হিসেবে চিন্তা করি তাহলে বলবো সেটা হলো যে ধরেন আপনি আগের বছর বা 3 বছর আগে একটা প্রজেক্ট করেছিলেন, যে প্রজেক্টে আপনার কাছে 100টা পাওয়ার সিস্টেম ডেলিভারি করার কথা ছিল। আর আপনার এখনকার প্রজেক্টের জন্য 100টা না, আপনাকে 60টা পাওয়ার সিস্টেম সেই একই পাওয়ার সিস্টেম ডেলিভারি করতে হবে। সো ওই প্রজেক্টের যে ভেরিয়েবল, ধরেন আপনি ওই প্রজেক্ট 6 মাসের মধ্যে শেষ হয়েছিল 100টা সাইটের জন্য বা 100টা পাওয়ার সিস্টেমের জন্য, তাহলে আপনি এই যে ঐকিক নিয়ম, এই ঐকিক নিয়মে এখনকার যে 60টা পাওয়ার সিস্টেমের জন্য ডেলিভারি করতে কত সময় লাগবে সেটা বের করবেন। তো এটাও আপনার হিস্টোরিক্যাল ডাটা নিয়ে থাকে, হিস্টোরিক্যাল ডাটাকে একটা মেজারেবল প্যারামিটার হিসেবে নিয়ে আসে। সো আপনার কাছে যখন একটু বেটার ইয়া থাকে, বেটার হাউ টু সে বেটার রিলায়েবল ডাটা থাকে, এবং আপনার কাছে যদি আপনার যে প্রজেক্ট আছে সেটা যদি অনেকটা রিপিটেড নেচার হয় আগের প্রজেক্টের মতো, তাহলে আপনি এই ডাটাটাকে ইউজ করতে পারবেন। সো এইটা বেটার অ্যাকুরেসি দেয় আপনার অ্যানালজিস এস্টিমেটিং থেকে, এবং এটা ডেফিনেটলি বেটার ওয়ার্ক করে অ্যানালজি সিস্টেমে থেকে। বাট স্টিল এটাও কিন্তু আপনার জন্য হিস্টোরিক্যাল ডাটাটাকে রিলায়েবল হতে হবে। বেসিক্যালি আপনি যে পাওয়ার সিস্টেম হয়তো একই হচ্ছে, কিন্তু আপনার যেখানে আপনি এটাকে ইনস্টল করছেন সেই এনভায়রনমেন্টটা ডেফিনেটলি ডিফারেন্ট হবে আপনার এখনকার এনভায়রনমেন্ট থেকে। আবার আপনি হিস্টোরিক্যাল ডাটাটা যখন যে সময় নিচ্ছে আপনার টাইম ল্যাপসটা যদি বেশি হয়, তাহলে এটা কিন্তু ওয়ার্কেবল হবে না। সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে প্যারামেট্রিক এস্টিমেশনের জন্য। সো অ্যানালজিয়াস এবং প্যারামেট্রিক অলমোস্ট সেম হিস্টোরি ডাটা নিয়ে কাজ করে। আমরা যদি এখন আসি সেটা হলো যে বটম আপ এস্টিমেটিং। বেসিক্যালি আপনি আপনার প্রজেক্টের জন্য আপনি আপনার প্রজেক্টের জন্য আপনার যে ডেলিভারেবল গুলো আছে সেগুলোকে যেহেতু আপনি ব্রেকডাউন করে ওয়ার্ক প্যাকেজে নিয়ে গেছেন, আপনি চেষ্টা করতে পারেন ওই ওয়ার্ক প্যাকেজ গুলোর জন্য অথবা ওয়ার্ক প্যাকেজকে কমপ্লিট করার জন্য যেসব টাস্ক গুলাকে করতে হয় সেগুলো একটা এস্টিমেশন করলেন। তারপরে আপনি এটাকে অ্যাড করে করে প্রজেক্টের জন্য টোটাল একটা এস্টিমেশন করছেন। তার মানে আপনি বটম লাইনে আপনার প্রজেক্টের যে টাস্ক আছে সেটার এস্টিমেশন করছেন, তারপরে এগুলোকে অ্যাড আপ করে আপনি আপনার প্রজেক্টের জন্য কস্ট এস্টিমেশন করছেন। এইটাকে বলছে বটম আপ এস্টিমেটিং। সো আপনি কি করছেন, আপনার ওয়ার্ক প্যাকেজকে স্মল কম্পোনেন্টে ভাগ করছেন, তারপর সেই স্মল কম্পোনেন্টকে এস্টিমেশন করছেন, তারপর সবগুলোকে অ্যাড আপ করছেন, অ্যাড আপ করে তারপরে আপনি আপনার প্রজেক্টের জন্য এস্টিমেশন করছেন। সো এইটা বেসিক্যালি আপনার হাতে যখন অনেক সময় থাকে, আপনার প্রজেক্টের ডেলিভারেবল গুলো ডিফাইন হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এটাকে ওয়ার্কেবল করতে পারবেন, এবং এটা ডেফিনেটলি অনেক বেশি অ্যাকুরেট হবে। আপনি খুব সহজে ট্র্যাক করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, যেহেতু আপনি একদম বটম থেকে ইয়ে করছেন, এবং এর অ্যাকুরেসি অনেক হাই থাকবে। এবং আপনার যেহেতু আপনি এটাকে একদম টাস্ক লেভেলে আপনি ইনপুট নিচ্ছেন, সো আপনার রিসোর্স যে ক্যালকুলেশনটা করেছেন সেটা অনেক বেশি অ্যাকুরেসি দেখাবে। কিন্তু এটা অবশ্যই টাইম কনজিউমিং। আপনার কাছে যদি একদম কমপ্লিট ডাটা থাকে তাহলে আপনি এই প্রসেসটাকে ইউজ করতে পারেন। নাও ফাইনালি সেটা হলো যে 3 পয়েন্ট এস্টিমেটিং। বেসিক্যালি আমরা এতক্ষণ যেই প্রসেসগুলো করেছি অনেকটা এরকম যে আমি প্রজেক্টের একদম প্রথমে একটা কস্ট এস্টিমেশন করছি আর একটা আগের হিস্ট্রি প্রজেক্টের ডাটা নিয়ে। তার মানে আপনি টপ ডাউন অ্যাপ্রোচে যাচ্ছেন। তার মানে আপনাকে ঠিক ঠিক করেছেন প্রজেক্টের জন্য কত কস্ট হবে, তারপর আপনি টাস্কে ডিস্ট্রিবিউট করছেন কত টাকা লাগবে। ওইটা হলো বটম আপ এস্টিমেটিং। তার মানে আপনি নিচের থেকে এস্টিমেশন করে তারপরে আপনি আপনার প্রজেক্টের জন্য এস্টিমেশন করছেন। এখন আমি এই প্রক্রিয়ার মধ্যে আমি যখন এস্টিমেশনটা করছি, আমি রিস্কটাকে কনক্লুশন করার চেষ্টা করব। প্রজেক্টের জন্য ওই অ্যাক্টিভিটির জন্য কি কি রিস্ক আছে, অথবা আমার প্রজেক্ট লেভেলে অথবা আমার ওয়ার্ক প্যাকেজ লেভেলে বা আমার কন্ট্রোল অ্যাকাউন্ট লেভেলে কি ধরনের রিস্ক আছে সেটাকে আমি কনসিডারেশনে নিয়ে আমি একটা এস্টিমেশন করতে চাই। ঠিক আছে? তাহলে এখন সেক্ষেত্রে কি হবে, আমরা হয়তো অনেক ক্ষেত্রে জানি যে আমরা
খুব জেনারেলি তিনটা কথা সবসময় বলি যে এটার এই কাজটা করার জন্য তোমার সবচেয়ে বেস্ট কেস সিনারিও কি আর ওয়ার্স্ট কেস সিনারিও কি। তার মানে সবচেয়ে ভালো অবস্থায় তোমার কত টাকা খরচ হতে পারে, সবচেয়ে খারাপ অবস্থায় তোমার কত টাকা খরচ হতে পারে। মাঝখানে একটা আছে, সেটা হলো মোস্ট লাইকলি কেস। দ্যাট মিনস আপনি এই দুইটার মাঝামাঝি মোস্ট লাইকলি, মানে এটা ঘটার সম্ভাবনাটাই 80%। ওয়ার্স্ট কেস খুব বেশি ক্ষেত্রে ঘটবে না, ভালো কেস খুব বেশি ক্ষেত্রে ঘটবে না, কিন্তু মোস্ট লাইকলি কেসেই আপনি আহ, এই ঘটনাটাই ঘটবে। তার মানে 80% চান্স হলো মোস্ট লাইকলি কেসেই ঘটবে। এইভাবে যদি আপনি এস্টিমেশন করেন তাহলে আপনি প্রজেক্টের জন্য একটা রেঞ্জ অফ বাজেট পান, অথবা প্রজেক্টের জন্য একটা রেঞ্জ অফ এস্টিমেশন পান, যদি আপনি তিনটা পয়েন্টের এস্টিমেশন নিয়ে কাজ করেন। ঠিক আছে, এটা অনেকটা গুড টেকনিক যে আপনি একটা পয়েন্টে কাজ না করে, কস্ট এস্টিমেশনটা না করে একটা সিঙ্গেল পয়েন্টে আপনি একটা রেঞ্জ নিয়ে কাজ করছেন। তখন কি হয়, যারা স্টেক হোল্ডার আছে, যারা এগুলাকে নিয়ে কাজ করছে বা এগুলা নিয়ে অ্যাপ্রুভাল দিচ্ছে, তাদের জন্য অনেক কমফোর্টেবল একটা জায়গা থাকে যে ঠিক আছে, যেহেতু এটা অ্যাজ এ হোল একটা রেঞ্জ, আমার রিস্কটা অনেক কম, কারণ এর মধ্যে আমার প্রজেক্টটা শেষ হয়ে যাওয়ার সব পসিবিলিটি বেশি। ঠিক আছে, এইটা হলো একটা ওয়ান কাইন্ড অফ এস্টিমেশন টেকনিক। বাট এই 3 পয়েন্ট এস্টিমেশনটাকে নিয়ে আপনি যদি আবার একটা 1 পয়েন্ট এস্টিমেশন করতে চান, সেটারও কিছু টুলস অ্যান্ড সেটারও কিছু ক্যালকুলেশন আছে। সেই ক্যালকুলেশন গুলোকে অ্যাপ্লাই করলে আপনি থ্রি থ্রি পয়েন্ট থেকে বেসিক্যালি আপনি 1 পয়েন্ট এস্টিমেশনে যেতে পারেন। এটার এক্সাম্পল, এটা আসলে দুইভাবে হয়ে থাকে। একটা হলো ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশনের জন্য, আর একটা হলো বেটার ডিস্ট্রিবিউশনের জন্য। ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশনের জন্য আপনি এই তিনটা পয়েন্টের যে এস্টিমেশন পেয়েছেন তাকে যোগ করে ডিভাইড করবেন 3 দিয়ে, তাহলে আপনি আপনার একটা 1 পয়েন্ট এস্টিমেশন পাবেন। তিনটাকে যোগ করে তিনটা তার মানে মোস্ট লাইকলি কেস, অপটিমিস্টিক কেস, ওয়ার্স্ট কেসের জন্য যে এস্টিমেশনটা করেছেন আপনি সেটাকে যোগ করবেন, তারপর 3 দিয়ে ডিভাইড করবেন। এটা হলো ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশনের জন্য। বেটার আরেকটা আছে বেটার ডিস্ট্রিবিউশন, যেখানে সেটা হয় যে যেহেতু আমি বলছি মোস্ট লাইকলি কেস আমার বেশি ঘটে, বা 80% চান্স হলো মোস্ট লাইকলি কেস ঘটা, সো আমি চেষ্টা করব মোস্ট লাইকলি কেসকে ওয়েটটাকে বেশি দিতে। তো বেটার ডিস্ট্রিবিউশনে যেটা করা হয় সেটা হচ্ছে মোস্ট লাইকলি কেসকে 4 টাইমস ওয়েট দেওয়া হয়, দিয়ে তারপর যোগ করা হয়, যোগ করে একে 6 দিয়ে ডিভাইড করা হয়। সো তখন আপনি একটা 1 পয়েন্ট এস্টিমেশন পান। এটা হলো বেটার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এবং এই দুইটা ডিস্ট্রিবিউশনের করার ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। আপনি যে ওয়ার্স্ট কেসের সাথে অপটিমিস্টিক কেসের যে যে এস্টিমেশন ছিল সেটাকে মাইনাস করে 6 দিয়ে ডিভাইড করলে আমরা একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই। সো আপনারা চেষ্টা করেন, বাসায় একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, বাসায় যদি বা আপনার যখন আপনি এই কাজগুলো করছেন বা পড়াশোনা করার চেষ্টা করতেছেন তখন এক্সাম্পলটা করার চেষ্টা করতে পারেন। এই হলো 3 পয়েন্ট এস্টিমেটিং। সো এই এই চারটা হলো এস্টিমেশন টেকনিক্স, যেখানে আমরা এগুলোকে অ্যাপ্লাই করে আমাদের প্রজেক্টের জন্য এস্টিমেশন করতে পারি। নাও আমরা চলে যাই এক্সপার্ট জাজমেন্ট নিয়ে। সো বেসিক্যালি দেখেন, আমি যখন এস্টিমেশন করছি এখানেও কিন্তু আমি এক্সপার্টকে ইনভলভ করছি, কারণ আমি যখন অ্যানালজিয়াস নিচ্ছি বা আমি যখন প্যারামেট্রিক করছি বা বটম আপ করছি, আমার কিন্তু সাবজেক্ট ম্যাটার এক্সপার্টের সাথে কথা বলতে হচ্ছে। কারণ আমি তো টাস্কের এস্টিমেশনটা কত হবে বা টাস্কের জন্য কত টাকা খরচ হবে, আমাকে কি করতে হবে, হয় ইদার আমার অর্গানাইজেশনের ডাটাবেস থেকে অথবা আমার এক্সপার্টের কাছ থেকে অপিনিয়ন নিয়ে কাজগুলো করতে হবে। সো আমি আমার প্রজেক্টের কস্টের জন্য আমি চাইলে আমার যে অ্যাসোসিয়েট এক্সপার্ট আছে তাদের কাছ থেকে আমি যেতে পারি, যে তাদের কাছ থেকে আমি আমার প্রজেক্টের জন্য একটা এস্টিমেশনের ডাটা নিতে পারি। সিমিলার কেস এখানেও ঘটতে পারে। আমার কস্ট এস্টিমেশনের ক্ষেত্রে আপনি আপনার নেসেসিয়েট যারা আছেন তাদের কাছ থেকে ডেটা নিয়ে আপনি আপনার প্রজেক্টের জন্য এক্সপার্ট জাজমেন্ট নেবেন। বেসিক্যালি এটা যখন প্রজেক্ট অনেক কমপ্লেক্স হয়, অনেক ধরনের প্ল্যানিং স্টেজ থাকে, আপনার রিস্ক অনেক বেশি থাকে, আপনার আপনার অনেক আপনার যে এস্টিমেশন করেছেন তাকে ভ্যালিডেট করার প্রয়োজন হয়, কারণ যারা যারা স্পন্সর আছে, যারা বাজেটটাকে অ্যাপ্রুভ করে, তাদের জন্য কাজটা সহজ করার জন্য আমার এক্সপার্টিসকে ইনভলভ করাটা নেসেসারি হয়ে যায়। এই হলো এক্সপার্ট জাজমেন্ট। পরবর্তী হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। বেসিক্যালি আপনি যখন এস্টিমেশন করছেন, আপনার যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনের হয়তো কিছু টুলস আছে, যেই টুলসের মাধ্যমে আপনি আপনার প্রজেক্টের কস্ট এস্টিমেশনগুলোকে ইনপুট দিতে পারেন। সো প্রতিটা অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য একটা স্পেসিফিক টুলস থাকে। সেই টুলসগুলোকে আপনি যদি ইউজ করেন তাহলে আপনার প্রজেক্ট যে কস্ট এস্টিমেশনটা করছেন সেটা অনেক সহজ হয়। আরেকটা টেকনিক সেটা হলো যে ডিসিশন মেকিং। ডেফিনেটলি আপনি যখন কস্ট এস্টিমেশন করছেন, 3 পয়েন্ট এস্টিমেট করছেন, তার সাথে কিছু ক্যালকুলেশন করে 1 পয়েন্ট এস্টিমেশনে যাচ্ছেন, আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে। কারণ আপনার স্টেক হোল্ডার এক্সপার্ট জাজমেন্ট হয়তো অনেক মাল্টিপল, যখনই আপনার অপশন আসবে তখন আপনাকে ডিসিশন নিতে হবে কোনটাতে আপনি যাবেন।
তাই না? সো এই ডিসিশন মেকিং এর একটা টুলস হলো ভোটিং। আপনাকে ভোটিংটাকে এপ্লাই করে আপনার যে স্টেক হোল্ডার আছে তাদের যে কমেন্টস আছে সেই কমেন্টস গুলোকে ভোটিং এর মাধ্যমে আপনি ভ্যালিডেট করার চেষ্টা করবেন এই এস্টিমেশন প্রক্রিয়ার জন্য। সবসময় এটা লাগবে তা না, বেসিক্যালি কোনো কোনো ক্ষেত্রে এই টুলসটাকে আপনি ইউজ করে সহজে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে ভ্যালিডেট করতে পারেন। লাস্ট যেটা হলো ডাটা অ্যানালাইসিস। বেসিক্যালি ডাটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে তিনটা জিনিস আছে। সেটা হলো ফার্স্ট যেটা, সেটা হলো যে আপনাকে অল্টারনেটিভ অ্যানালাইসিস করবে। আমরা যখন প্রথমে কথা বলছিলাম, আমি যখন যেহেতু প্রজেক্টের কস্ট এস্টিমেশন করছি, আপনাকে অবশ্যই অল্টারনেটিভ অ্যানালাইসিস করতে হবে যে বেসিক্যালি আমার প্রজেক্টের কস্টটা ঠিক আছে কিনা। যদি আপনি অল্টারনেটিভ এর মধ্যে আমরা খুব সহজে চিন্তা করি মেক অর বাই অ্যানালাইসিস করা, যে আমি নিজে মেক করব নাকি বাই করব। সো অথবা আমি যদি মাল্টিপল একটা অপশন ক্রিয়েট করি কোনো কোনো টাস্ক বা ওয়ার্ক প্যাকেজকে কমপ্লিট করার জন্য, সেই অপশনগুলোর জন্য প্রতিটার জন্য কস্ট এস্টিমেশন করে যেটা লোয়েস্ট হয় সেটাকে ইউজ করতে হতে পারে। সো এই ধরনের অল্টারনেটিভ আপনাকে চিন্তা করে প্রজেক্টের কস্ট অ্যানালাইসিস করতে হবে। সেকেন্ড হলো রিজার্ভ অ্যানালাইসিস। বেসিক্যালি আমি যখন রিস্ককে কনসিডারেশন করব, আমার ডেফিনেটলি প্রতিটা টাস্কের জন্য অথবা আমার যে ওয়ার্ক প্যাকেজ আছে, কন্ট্রোল অ্যাকাউন্ট আছে, সেই জন্য হয়তো আমাকে কিছু কিছু রিজার্ভ অ্যাড করা লাগতে পারে। সো এই রিজার্ভগুলো যখন আমি ইউজ করব, প্রজেক্টের কাজে শুরু করব, ওই সার্টেন সার্টেন কন্ডিশন যদি মিট করে তখন আমি ওই রিজার্ভ থেকে টাকাগুলোকে ইউজ করব, বা ওই রিজার্ভ থেকে আমার যে রিজার্ভ আছে সেটাকে ইউজ করার চেষ্টা করবো। এটাকে বলছে কন্টিনজেন্সি রিজার্ভ। এটা নর্মালি প্রজেক্ট ম্যানেজারের হাতে থাকে। আরেকটা রিজার্ভ আছে, সেটা হলো ম্যানেজমেন্ট রিজার্ভ। বেসিক্যালি আপনি হয়তো প্রজেক্ট ম্যানেজারের পক্ষে হয়তো সব সব ন্যাচারাল অ্যাক্টিভিটিস বা সব রিস্ককে নোন করা সম্ভব না হতে পারে, অনেক আননোন থেকে যেতে পারে। সো ওই আননোন গুলোকে মিডিয়েট করার জন্য ম্যানেজমেন্ট কিছু তার হাতে কিছু টাকা বা তার হাতে কিছু রিসোর্স রেখে দেয়, যাতে সে এটাকে যখন আনসার্টেন ইভেন্ট গুলো ঘটছে, আননোন ইভেন্ট গুলো ঘটে, তাকে সেই রিজার্ভ থেকে ইউটিলাইজ করে প্রজেক্টটাকে রান করা যায়। এগুলোকে বলছে ম্যানেজমেন্ট রিজার্ভ। ঠিক আছে। ডাটা অ্যানালাইসিস আরেকটা হলো কস্ট অফ কোয়ালিটি। বেসিক্যালি আমরা যখন কোয়ালিটি ম্যানেজমেন্ট পড়বো তখন কস্ট অফ কোয়ালিটি নিয়ে আরো আলোচনা করবো। জাস্ট আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সেটা হলো যে আপনি যখন একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছেন বা আপনি যখন একটা প্রোডাক্ট তৈরি করছেন, তখন আপনাকে কি করতে হবে, আপনার মধ্যে বিল্ট ইন এই নেচারটা থাকা লাগবে যাতে এই প্রোডাক্টটা যে আউটপুটটা দিবে সেটা যাতে কাস্টমার কাছে যে অ্যাকসেপ্টেড হয় বা কাস্টমার কাছে যে এর কোনো ডিফেক্ট তৈরি না হয়। সো এটাকে বলছে হলো কস্ট অফ কনফরমেন্স। তার মানে আপনি চেষ্টা করছেন কাস্টমার হাতে এমন একটা প্রোডাক্ট দিতে, যেটা মেকশিওর করছেন এমন একটা প্রোডাক্ট দিতে যাতে ওর মধ্যে কোনো ডিফেক্ট না থাকে। আরেকটা হলো কস্ট অফ নন কনফারেন্স। তার মানে আপনি 100% চেষ্টা করেছেন যে প্রোডাক্টের মধ্যে যাতে কোনো রকম ডিফেক্ট না থাকে, তারপর এটা যখন কাস্টমার কাছে যায় ওখানে যে একটা ডিফেক্ট হয়ে গেল, ডিফেক্ট হলে কি হবে, আপনাকে ওই ওয়ারেন্টিটার জন্য তাকে কালেক্ট করতে হবে, প্রোডাক্টটা রিপেয়ার করতে হবে, আবার আপনাকে কাস্টমার কাছে দিয়ে আসতে হবে, এবং আপনার ব্র্যান্ড ভ্যালু হয়তো ইমেজ হতে কমে যাবে। এই যে কস্ট অফ নন কনফরমেন্সের জন্য যে কস্ট, নন কনফার্ম প্রোডাক্টটা যেহেতু কস্ট কাস্টমার কাছে কনফার্ম হলো না, এর জন্য যে কস্ট সেটাও আপনার প্রজেক্টে ধরা থাকতে হবে, সেটাকে বলছে কস্ট অফ কোয়ালিটিস। ওকে, এর মধ্যে দুইটা আছে, কস্ট অফ কনফরমেন্স, কস্ট অফ নন কনফরমেন্স। এই হলো টুলস অ্যান্ড টেকনিক আমার এস্টিমেশন কস্ট প্রসেসের জন্য। ফাইনালি আমি এস্টিমেটিং কস্ট প্রসেস থেকে কি পাবো, আমি আমার প্রজেক্টের জন্য একটা এস্টিমেশন পাবো, যেখানে আপনার প্রজেক্টে কি পরিমাণ রিসোর্সের কি পরিমাণ খরচ হবে, তার কি কি রিস্ক আছে, কোন কোন রিস্ক রিজার্ভ আপনি ধরে রেখেছেন, ম্যানেজমেন্ট রিজার্ভ কি কি আছে, এগুলো লিস্ট আউট করা থাকবে। এবং আপনার কস্ট এস্টিমেশন কোনো ডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্ট, ফাইন্যান্সিয়াল টার্মস বা ইন্টারনাল রেট অফ রিটার্ন, এগুলো যদি প্রয়োজন হয় সেগুলো আপনার এই প্রসেসের মধ্যে, এই আউটপুটের মধ্যে, কস্ট এস্টিমেশনের মধ্যে থাকবে। বাট এনি হাউ, আপনার মেজর কাজ হলো আপনার প্রজেক্টের জন্য যেসব অ্যাক্টিভিটিস গুলো আছে সেই অ্যাক্টিভিটিস গুলোর জন্য প্রেডিক্টেড কি পরিমাণ খরচ হবে সেটা লিস্ট করা থাকবে এই কস্ট এস্টিমেশনের প্রসেসের মধ্যে। বেসিস অফ এস্টিমেশনটা হলো আপনি কি কি অ্যাজিউম করে নিচ্ছেন কস্ট এস্টিমেশন করার জন্য, আপনার হাতে কি কি ডাটা ছিল, সেই ডাটাগুলো নিয়ে কাজ করে আপনি কস্ট এস্টিমেশন করেছেন, সেগুলো লিস্ট আউট করা থাকবে এই বেসিস অফ এস্টিমেশনের মধ্যে। এর মধ্যে অ্যাজাম্পশন, কনস্ট্যান্ট সবকিছুই এর মধ্যে থাকবে। আপনি কোন কনসিডারেশনে নিয়ে আপনি আপনার প্রজেক্টের জন্য কস্ট এস্টিমেশন করছেন, আপনার আপনার কতটুকু অ্যাকুরেসি, এগুলো আপনার এই প্রসেসের মধ্যে ডিফাইন করা থাকা লাগবে। ঠিক আছে। তার মানে আপনি অ্যাক্টিভিটি রিসোর্স অনুসারে কস্ট এস্টিমেশন পেলেন, আর আপনি
ওই কস্ট এস্টিমেশন কোন প্রক্রিয়াতে করেছেন, কোন কোন অ্যাজাম্পশন নিয়েছেন, কোন কোন কনস্ট্রেন্ট নিয়েছেন, কোন কোন ক্রাইটেরিয়াকে কনসিডারেশন করে আপনি কস্ট এস্টিমেশনটা করেছেন, এটা বেসিস অফ এস্টিমেশনের মধ্যে থাকবে। এই দুইটা হলো মেজর আউটপুট আমার এস্টিমেটিং কস্ট প্রসেসের মধ্যে। ফাইনালি প্রজেক্ট ডকুমেন্টস আপডেটস, বেসিক্যালি এখানে তিনটা জিনিস আছে। আপনি যেহেতু অনেকগুলো জিনিস অ্যাজাম করে নিয়েছেন, সেই অ্যাজাম্পশন লগটা আপডেট হবে। আপনার লেসন লার্ন রেজিস্টার, আপনি যেহেতু কস্ট এস্টিমেশন করছেন, আপনার লেসন লার্ন রেজিস্টারটা আপডেট হবে। আপনার রিস্ক রেজিস্টার আপডেট হবে, যেহেতু আপনি আপনার রিস্কগুলোকে কনসিডারেশন নিয়ে কন্টিনজেন্সি রিজার্ভ অথবা এগুলোকে ফাইনাল আউট করার চেষ্টা করেছেন। ঠিক আছে, এই হলো আমার এস্টিমেটিং কস্ট প্রসেসে। এই প্রসেসের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেই অ্যাক্টিভিটিস গুলোর জন্য একটা এস্টিমেশন পাই এবং সেই অনুসারে প্রজেক্টের কস্ট বাজেট গুলোকে কনসিডারেশন নিতে পারি। আজকের এপিসোডটা এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং and see you in our next episode. Thank you.